আসসালামু আলাইকুম, সাকিব তারা সবাই অনেক ভালো আছেন। স্যামসাং নিয়ে আসলো বাজেট রেঞ্জে তাতে নতুন আরেকটা ক্যামেরা সেন্ট্রিক ফোন স্যামসাং গ্যালাক্সি A14। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স আমরা কেমন পেয়েছি, যেহেতু একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, তার পাশাপাশি ওভারঅল পারফরমেন্স কেমন ছিল, তাহলে এই ফোনটাকে কেনার মতো কিনা সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং স্যামসাং গ্যালাক্সি A14 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এই মুহূর্তে মার্কেটের সবচাইতে মোটা এই ফোনটির রেয়ার প্যানেল এবং বডি ফ্রেমটাও অনেকই লো কোয়ালিটি প্লাস্টিক দ্বারা তৈরি। তবে এই রেয়ার প্যানেলে এক ধরনের ভার্টিক্যাল স্ট্রাইপ থাকার কারণে দেখতে বেশ ভালোই লাগে। এছাড়াও 6.6 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 9.1 মিলিমিটার এবং ওয়েট হলো 201 গ্রামস। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে আমরা কমফোর্টেবল ভাবেই ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্ট হলো ব্ল্যাক কালার। এই মোবাইলে কিন্তু আরও 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রোকার এবং পাওয়ার বাটন। মোবাইলের লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে ডেডিকেটেড ভাবে মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলের উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলের নিচে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকেট পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি আনলক করে এবং ফিঙ্গারপ্রিন্টের পজিশন আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে। তবে হাত যদি একটু ঘামানো থাকে তখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ডিটেক্ট করতে একটু প্রবলেম হয়। এছাড়া শুকনো হাত থাকলে কোনো প্রবলেম নেই। তার পাশাপাশি মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় 23টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস ঠিকঠাকই ছিল। আমরা 100% ভলিউম দিয়েও এই মোবাইলের স্পিকার থেকে কোনো প্রকার ডিস্টরশনের দেখা পাইনি। তার পাশাপাশি সাউন্ডের বেস বলেন, সাউন্ডের ক্রিস্পিনেস বলেন, আমাদের কাছে একদম ডিসেন্ট বা যেটাকে বলে ব্যালেন্সড মনে হচ্ছে। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে Android 13 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে One UI 5.1 ভার্সনের ইউআই। সেই সাথে মোবাইলটিতে 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মোবাইলটিতে মাল্টিটাস্কিং করার সময় ওভারঅল পারফরমেন্স বেশ স্মুথ ছিল। অনেক অ্যাপই ব্যাকগ্রাউন্ডে রান করে আমরা খুব ইজিলি সফট করে ইউজ করতে পেরেছি। ইভেন হেভি রাফ অ্যান্ড টাফ ইউজ করার সময় ফোনটার ইউআই থেকে আমরা কোনো ধরনের ল্যাগিং এর দেখা পাইনি। এই মোবাইলটি রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের IPS প্যানেলের PLS LCD ডিসপ্লে, যার রেজুলেশন হলো 2408x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 400 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করা যায়। ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে মোবাইলটির প্রাইস হিসাবে আমার কাছে চিন এরিয়াটা স্লাইটলি মোটা মনে হচ্ছে। সে সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এছাড়াও মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন আরেকটি ক্যামেরা হলো 5 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা। দেন সর্বশেষ ক্যামেরাটি হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফোকাসিং বেশ সুন্দরভাবেই করা যাচ্ছিল। কালার টোন এবং কালার ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ধরে রাখতে পারছিল। ইভেন জুম করে তোলা ছবিগুলোরও কালার ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। মেইন ক্যামেরাটা আমার কাছে ওভারঅল বেশ ভালোই লেগেছে। অপরদিকে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাসিং করা যাচ্ছিল খুব সহজেই। এজ ডিটেকশন অত অ্যাকুরেট না হলো, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ছিল। সে সাথে মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন রয়েছে। যেহেতু কোনো প্রকার জাইরো ইআইএস বা ওএস নেই, সো ভিডিও শুট করে আমরা কিছুটা শেকি ফিল পেয়েছি। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় ছবিগুলো তুলতে অনেক সময় নেয়, তবে ছবির কালার টোন বেশ ভালো আসে। কালার ডিটেলস আমার কাছে ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকই ছিল। অ্যাজ এ 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হিসাবে মোবাইলটির ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। এই মোবাইলটিতে ক্যামেরা টু API প্রপার সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন না। স্যামসাং গ্যালাক্সি A14 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি। তবে মোবাইলটির সাথে কোনো চার্জার না থাকলেও সর্বোচ্চ 15 ওয়াট স্পিডে চার্জ করার সুবিধা রয়েছে। সপ্তাহে মার্কেট থেকে 15 ওয়াটের চার্জার কিনে ফোনটি চার্জ দিতে পারবেন। আমাদের কাছে 10 ওয়াটের চার্জার ছিল, সেটা দিয়ে আমরা ফোনটা চার্জ করেছি। প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে। চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে প্রায় 1.5 দিনের মতো আমরা বেসিক ইউজ করে চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি ইউজ করে লং টাইম গেম প্লে করে ভিডিও দেখে মানে মুভি টুভি দেখে আমরা ফোনটার স্ক্রিন অন টাইম মতো চার্জ ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টা থেকে স্লাইটলি একটু বেশি। এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে মালি G52। আমার কাছে থাকা এই মোবাইলটি হলো 4GB র্যাম 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 এবং এই ফোনটার প্রাইস হলো 21,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 22,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,48,980। বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 205, মাল্টি করে 962। স্টোরেজ স্পিড চেক করতে যাই মোবাইলের রিড স্পিড পেয়েছি 222 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 181 মেগাবাইট পার সেকেন্ড।
এই মোবাইলটিতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি এইচডি গ্রাফিক্সে, হাই ফ্রেম রেটে হাইস্ট খেলা গেল, ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি। লং টাইম গেম প্লে করার সময় ফোনটা হিট হয় এবং হিট হলে গেমটা রান করার সময় একটু ল্যাগ করে। তার পাশাপাশি ফ্রি ফায়ার গেমসটা আমরা মোটামুটি হাই গ্রাফিক সেটিংয়ে খেলেছি, শ্যাডো অফ করে। ওভারঅল পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, আমি বলবো না যে অনেকই খারাপ, তবে গেম খেলে ভালো লাগবে ফ্রি ফায়ার। তার পাশাপাশি কল অফ ডিউটি গেম খেলেছি, সেটার পারফরমেন্স আমাদের অনেক ভালো লেগেছে। অ্যাশফোনান গেমসটাও খেলেছি, সেটাও স্মুথ ছিল, গেমের শুরুর দিকে বা গেম প্লে করার সময় কোনো ল্যাগিংয়ে দেখা পাইনি। সেই সাথে মোবাইলটা দিয়ে আমরা যখন ফুটবল গেমসটা খেলেছি সেটা আমাদের অনেকই ভালো লেগেছে। যদিও ফুটবল অনেক হেভি গেম না, বাট স্টিল এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালো হওয়ার কারণে ফুটবল খেলার সময় যেহেতু কালার টোনটা অনেক ভাইব্রেন্ট ছিল, আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে স্লাইটলি হিট হয় একটু বেশি এই প্রাইস রেঞ্জে যদি আমরা অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি, স্পেশালি লং টাইম গেম প্লে করার সময়, যে কোনো গেম খেলার সময় অন্যান্য ফোনের সচরাচর পাবজি গেমসটাই বেশি হিট হয়, বাট এই ফোনটাতে যে কোনো গেম একটু লং টাইম প্লে করলে হিট হয়ে যায়। তার পাশাপাশি মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করলেও ফোনটা খুব দ্রুত হিট হয়। তবে আরেকটা বিষয় হলো একটু সময় দিলে, মানে 5-10 মিনিট সময় দিলে ফোনটা আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 গিগার্স এবং 5 গিগার্স দুটো এই ফোনে সাপোর্ট করে। এবার চলো আমরা জেনে নিই এই মোবাইলটা কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটা কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই ফোনটা কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটা যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে, যদি হাত একটু ঘামানো থাকে, হাত একটু ময়লা থাকে, তাহলে আনলক হতে সময় নেয়। তার পাশাপাশি এই ফোনটা 20-22 হাজার টাকা কেন, আপনি যদি 15-16 হাজার টাকাও চিন্তা করেন, সেই হিসাবেও এই মুহূর্তে পৃথিবীর মার্কেটে সবচাইতে মোটা ফোন, মানে এত মোটা ফোন অন্য কোনো কোম্পানি আনে না। ইভেন স্যামসাংয়ের এর থেকে কম দামি ফোন রয়েছে, সেটাও এত মোটা না, মানে 9.1 মিলিমিটার, বাট হাতে নিলে প্রায় হাফ ইঞ্চির মতো লাগবে আপনাদের কাছে। আপনারা হাতে নিয়ে দেখলেই সেটা বুঝতে পারবেন। দেন কথা বলবো এই ফোনটাতে যে স্টোরেজটা ইউজ করা হয়েছে, যদিও মিডিয়াটেক হেলিও G80 অনেক ভালো স্টোরেজ টাইপ ইউজ করা যায় না, মানে eMMC 5.1ই সাপোর্ট করে, বাট আমি মনে করি এই বাতিল প্রসেসরটা ইউজ না করে অন্য কোনো একটা প্রসেসর ইউজ করলে আরেকটু ভালো পারফরমেন্স পাওয়া যেত, আরেকটু ভালো স্টোরেজও ইউজ করা যেত। বাট G80 আমি অনেক বাতিল বললেও আবার বলবো না, এই কারণে যেহেতু মার্কেটের প্রসেসরের শর্টেজ, সো সেই হিসাবে আবার G80 ঠিকঠাক আছে, বাট eMMC 5.1 হওয়ার কারণে না ওভারঅল পারফরমেন্সটা একটু স্লো ছিল। দেন সর্বশেষ সবচেয়ে বড় ল্যাগিংস এই ফোনের ক্ষেত্রে, যেটা না বললেই নয়, এখনও স্যামসাং বাজেট রেঞ্জের ফোনগুলো এমনভাবে তৈরি করেনি যাতে চার্জার না দিলেও চলে। সেটা দামি ফোনের ক্ষেত্রে ঠিক আছে, বাট এই কম দামি বাজেট রেঞ্জের ফোনে যেহেতু কোনো চার্জার দেওয়া হয়নি, জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগেনি। যে কোনো কোম্পানিরই এই বিষয়টা মনে রাখতে হবে যে দামি ফোনের ক্ষেত্রে এটা বিকায়, কম দামি ফোনের ক্ষেত্রে এটা একেবারেই মানায় না, আর বিকানোর কথা তো বাদই দিলাম। যাই হোক, এই ফোনটা কিছু বেস্ট সাইড রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটিতে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। সচরাচর আমরা দেখি যে নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকে না। তার পাশাপাশি যে বিষয়টা না বললে না, যদিও এই ফোনটার ডিসপ্লেতে যে ওয়াটার ড্রপ নচ রয়েছে সেটা আমার কাছে ভালো লাগে নাই, বাট ফোনটার সেলফি ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। প্রপার আলো পেলে ছবি ভালোই তোলে। রিয়ার প্যানেলের ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো, আপনারা ক্যামেরা সেকশনে দেখে নিন, সেখানে আমরা আলোচনা করেছি ক্যামেরা পারফরমেন্স নিয়ে, ভিডিও পারফরমেন্স নিয়ে। আর গেমিংয়ের কথা বলতে গেলে ওভারঅল গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো। প্রাইস হিসাবে মনে করি এই মুহূর্তে যেসব ফোন রয়েছে সেগুলো বিবেচনা করলে মোটামুটি নেয়ার মতো একটা ফোন যারা হালকা পাতলা গেম করেন। তবে একটা কথা বলে রাখি, হেভি গেমিং করতে পারবো না, যেহেতু আমার হাতে থাকে ফোনটা 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্টের। যদি 6GBটা পান তাহলে নিয়েন, গেমিং করে মজা পাবেন। আমি আবারও বলতেছি, যদি আপনাদের গেমিং প্রায়োরিটি থাকে দেন 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট সেটা নিয়ে মজা লাগবে। আর এই ফোনটার ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লেটা যথেষ্ট ভাইব্রেন্ট এবং সত্যি কথা বলতে ভিডিও দেখে আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আপনাদেরও অনেক ভালো লাগবে। তার পাশাপাশি ফোনটার সাথে চার্জার দিলে ভালো হতো, বাট চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি। সেই সাথে অ্যান্ড্রয়েড 13 ভার্সনের পাশাপাশি One UI 5.1 রয়েছে, আবার ভার্চুয়াল এমও রয়েছে 4GB, সো UI পারফরমেন্স স্মুথ ছিল, ল্যাগিং ফ্রেম ড্রপ এইসবের দেখা পাইনি আমাদের কাছে, সেই জিনিসটা অনেক ভালো লেগেছে। দেন সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যাদের মোটা ফোন নিয়ে কোনো প্রবলেম নাই, তার পাশাপাশি যারা স্যামসাং অনেক বেশি পছন্দ করেন অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে, তার পাশাপাশি ওভারঅল হালকা পাতলা ছবি তোলেন এবং ডে টু ডে ইউজ করেন, খুব একটা হেভি গেমিংও করেন না, তার পাশাপাশি অনেক এক্সট্রিম ফটোগ্রাফিও করেন না, তাদের জন্য 20-22 হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি A14 আমি মনে করি ওয়ান অফ দ্য আদর্শ চয়েস। সো এই হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি A14, এই ফোনটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো এবং এই ফোনটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।